অ্যাপার্টমেন্টের সামনে চারজন দাঁড়িয়ে আছে। জায়ান জিহানকে নিয়ে দাঁড়িয়ে আছে, ক্ষণে ক্ষণে জিহানের গালে চুমু দিচ্ছে। তার যেতে ইচ্ছে করছে না, কিন্তু এত বড় একটা ডিল নিজে না গেলেই নয়। তাই তো ছেলের অসন্তুষ্টি থাকার পরেও বাধ্য হয়েই যাচ্ছে। ওতে নিয়ে যাচ্ছিস, যাওয়ার সময় ফল মিষ্টি নিয়ে যাস। আহম্মকের মতো ফাঁকা হাতে চলে যাস না আবার। এগুলো কেন নিতে হবে? আমরা তো এমনি চলে যাই। মর্কট, পুতুলার জিহান এই প্রথম বাড়ি যাচ্ছে, আর আমিও কখনো ফাঁকা হাতে যাইনি, তাই বলছি একটা সম্মানের ব্যাপার আছে। জোবায়ের ভাইয়ের কথায় সম্মতি জানিয়ে বলল। আচ্ছা, নিয়ে যাব। বলেই হাত বাড়িয়ে জিহানকে নিজের কোলে তুলে নিল। জিহান গাল ফুলিয়ে বাবার দিকে চাইল। জায়ান হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে বলল। আপু ফিরে তোমাদের নিয়ে আসবো। জিহান কোনো কথা বলল না। জোবায়ের জিহানকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। পুতুল কেমন হাবলার মতো দাঁড়িয়ে আছে। জায়ান এগিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে দাঁড়িয়ে একবার পুতুলকে পূর্ণ দৃষ্টিতে দেখল। সবুজ রঙের শাড়ি পরেছে। এত বলার পরেও শাড়ি পরেছে, তবে ও বাড়ি গেলেই চেঞ্জ করে ফেলবে। অন্য ড্রেস পরলে এখন নাকি জোবায়ের সামনে অস্বস্তি হবে, তাই জায়ান আর কিছু বলেনি। সাবধানে থেকো, আর ছেলের দিকে নজর রেখো। দয়া করে নিজের হাতটা একটু কম চালিও। পুতুল নিঃশব্দে মাথা নাড়ল। জায়ান জোবায়ের গাড়ির দরজা খুলে দিল। যাও, ভেতরে গিয়ে বসো, তোমরা গেলে আমি চলে যাব। পুতুল গাড়িতে উঠে বসলো। এক পলক জায়ানকে দেখে মিনমিন স্বরে বলল। আপনিও সাবধানে থাকবেন। জায়ান হাসলো। জোবায়ের গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে থাকলো। জায়ান ঠিক ততক্ষণ তাদের গাড়ির দিকে তাকিয়েছিল যতক্ষণ না গাড়িটি চোখের আড়ালে যায়। দীর্ঘশ্বাস ফেলে নিচেও গাড়িতে উঠে বসলো। জোবায়ের একে একে ফল মিষ্টির সব প্যাকেট গাড়ি থেকে নামিয়ে রাখলো। বর্তমানে তারা ঝুমুরের বাড়ির সামনে আছে। গাড়ির হর্নের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে ঝুমুর ও তার শাশুড়ি আর এক দেবর বেরিয়ে এলো। ঝুমুর আগেই জিহানকে কোলে নিল, কতগুলো চুমু দিতে লাগলো। পুতুল সেটা দেখে মুচকি হেসে ঝুমুরকে প্রশ্ন করলো। কেমন আছেন আপা? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বলেই পাশে তাকালো। ঝুমুরের শাশুড়িকে দেখলো। ভদ্রমহিলা তাকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছে। পুতুল হাঁসফাঁস করে উঠল। ওনাকে কি বলে সম্বোধন করা যায়, কি বলে ডাকা যায়? গ্রামে তো অচেনা কাউকে দেখলেই চাচি বলে, তাহলে সেও চাচি বলে দিক। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি বজায় রেখে বলল। কেমন আছেন চাচি? ভদ্রমহিলা এই পর্যায়ে হেসে জবাব দিল। ভালো। তুমি কেমন আছো? ভালো। পাশ থেকে ঝুমুরের একজন দেবর, জোবায়ের সমবয়সী হবে, সে পুতুলকে দেখে বলল। ভাবি দেখি অপ্সরা পৃথিবীতে কখন ল্যান্ড করলেন? পুতুল ঘাড় ঘুরিয়ে দেখলো লোকটাকে কেমন যেন অস্বস্তি লাগছে। অবশ্য তার সব সময়ে অচেনা কাউকে দেখলে অস্বস্তি বোধ হয়, এটা নতুন কিছুই নয়। জোবায়ের বাঁকানো চোখে তাকালো। তার ভাবির সাথে ফ্লার্ট করছে। ব্যাটাকে আচ্ছা মতো দিতে পারলে হয়তো একটু ভালো লাগতো। পুতুল প্রতি উত্তরে হালকা হাসলো। জোবায়ের পুতুলের ব্যাগ হাতে নিল। ঝুমুর সেটা দেখে ফিক করে হেসে বলল। কিরে, তুই কি ভাবির বডিগার্ড হলি নাকি? জোবায়ের মুখ ভেঙচি কেটে বলল। ভাবি নয়তো ভাতিজার বডিগার্ড। এখন ভাতিজাকে ভাবি গিফট করেছে, তো তাই একটু মানবতার খাতিরে তাকেও সেফটি দিচ্ছি। পুতুল নিজেও মুখ ঝামটা দিয়ে বলল। লাগবে না আপনার সেফটি, আমার জন্য আপনার ভাই যথেষ্ট। জোবায়ের হেসে বলল। ভাই তো এখন দেশে নাই। পুতুল বিদ্যুতের বেগে মাথা ঘুরিয়ে চেয়ে সন্দেহ প্রকাশ করে বলল। দেশে নেই মানে? জোবায়ের নিজের ভুল বুঝতে পেরে দ্রুত জিভ কেটে বুঝিয়ে বলল। মানে শহরে নেই। আসলে ভাই এতবার দেশের বাইরে যায় যে এখন আর শহর আসে না, ভুলে দেশ বলে ফেলি। এমনিতেই সে বোধহয় কিশোরগঞ্জ গেছে। ও, আচ্ছা, ভেতরে এসো। বাহিরে দাঁড়িয়ে আছো? এদিকে জোবায়ের জায়ানকে ফোন করে বলে দিয়েছে তারা যে পৌঁছে গেছে। সময়টা দুপুরের মধ্যম সময়। পুতুল জিহানকে নিয়ে বিছানায় শুয়ে আছে। জিহান ফোন দেখছে আর পুতুল তার পাশে মনমরা হয়ে শুয়ে আছে। লোকটা সকাল থেকে একবারও কল করেনি। তাতে কি, সে তো একবার কল করতেই পারে। কিন্তু কল করেই বা কি বলবে? তাও জিহানের থেকে ফোন নিল। কল করলো জায়ানকে। জায়ান মাত্রই হোটেলে এসে নিজের রুমে এসে বসলো। এমন সময় কলের টোন বাজতেই পকেট থেকে আলগোছে ফোন বের করলো। জিহানের আম্মু নামটা দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
সাথে সাথে কলটা রিসিভ করলো, হাসি মুখেই বলল। হ্যালো। ও পাশ থেকে জিহানও হেসে বলল। আব্বু। জায়ান ফোনটা লাউডে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরনের কোট খুলতে খুলতে হেসে জবাব দিল। আব্বু। ও পাশ থেকে জিহানের খিলখিলিয়ে হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতেই বলল। কেমন আছো? ভালো আব্বু, তুমি কেমন আছো? ভালো। বলেই জিহান থামলো। পাশ থেকে পুতুল তাকে খোঁচাচ্ছে। জিহান মায়ের দিকে তাকালো। পুতুল ফিসফিস করে বলল। জিজ্ঞেস করো পৌঁছেছে কিনা, আর দুপুরে খেয়েছে কিনা। জায়ান স্পষ্ট শুনতে পেল ফিসফিসানি, হাসলো। জিহান মায়ের কথা শুনে বাবাকে প্রশ্ন করলো। আব্বু পৌঁছেছো? খেয়েছো দুপুরে? এই তো কিছুক্ষণ আগেই পৌঁছেছে, এখনো খাইনি, পরে খাবো। তুমি খেয়েছো? হুম। হোটেলের একটা কনফারেন্স রুমেই মিটিংয়ের ব্যবস্থা করেছে ক্লায়েন্ট। জায়ান গম্ভীর মুখে নিজের জায়গায় বসে প্রত্যেকের মতামত শুনছে। নতুন একটা চিন্তা, নতুন একটা ভাবনা। প্রায় 3 কোটি টাকার একটা ডিল, তবে খুব একটা আশা করা যাচ্ছে না। রীতিমতো একটা টানাপোড়েনে পড়ে আছে বিষয়টা। একজন ক্লায়েন্ট জায়ানের উদ্দেশ্যে বলে উঠল। মিস্টার জায়ান, সিদ্ধান্ত আপনার হাতে। 3 কোটি টাকা সময়ের আগেই আমাদেরকে মাল দিতে পারলেই কিন্তু টাকাটা পাবেন, নয়তো এর 2 গুণ টাকা আমাদের রিটার্ন করতে হবে। জায়ান সোজা হয়ে বসে গম্ভীর স্বরে বলল। জায়ান তালুকদার পাকা ব্যবসায়ী। 5 লাখ টাকা ইনভেস্ট করে 5 কোটি লস করার চিন্তা নিয়ে ব্যবসা করি না। 5 লাখ টাকা দিয়ে 5 কোটি লাভ করার চিন্তা নিয়ে ব্যবসা করি। লোকটি হাসলো, কিছুটা নত গলায় বলল। একজন হীরের ব্যবসায়ী খুব ধূর্ত, চালাক হই। আপনাকে দেখে এখন কথাটার উপর বিশ্বাস পেলাম। অল দ্য বেস্ট। অ্যাপ্রিসিয়েট করার জন্য থ্যাঙ্কস। পাশ থেকে আরেকজন বলে উঠল। এত রিস্ক নেওয়ার কোনো মানে আছে? লাইফে রিস্ক না নিলে বুঝবো কিভাবে কোন জায়গায় আমি কতটা অভিজ্ঞ? লোকটি হালকা হেসে জবাব দিল। আপনি না পারলে কিন্তু ডিলটা অন্যজন পাবে। জায়ান অধর জোড়া বাঁকিয়ে হেসে বলল। তালুকদার জুয়েলারি হাউসের থেকে দেশে এখনো কোনো বড় কোম্পানি আছে নাকি আমার জানা নেই। যদি আমি না পারি তাহলে আপনাদের আর কোনো নতুন আশা আমি দেখছি না। তাও সাবধানতা অবলম্বন করাটা উচিত। থ্যাঙ্কস বলার জন্য। প্রায় 2 ঘন্টার বোট মিটিং শেষে যে যার মতো চলে গেল। জায়ান চেয়ারের সাথে লেপ্টে গিয়ে গলার টাই ঢিলে করে টেবিলের উপর থেকে ফোন হাতে নিল। আর যে ভালো লাগছে না। গোটা 4টা দিন চলে গেল। ফোনে দেখা আর সামনাসামনি দেখা কত তফাৎ। না জানি তার বেয়াদব বউটা তার ছেলেকে এই কয়েকদিন কতবার মেরেছে। কল করলো তার চড়ুইদের কিচিরমিচির শোনার জন্য, কিন্তু প্রত্যেকবারই ফোন বন্ধ বলছে। জায়ানের কপালে গাঢ় ভাঁজ পড়ল। এবারে কল করলো তার আপন নাম্বারে। এখন সময়টা বেলা 11টা বাজে। ঝুমু রান্নাঘরের কাজে ব্যস্ত। কলের টোন বাজছে, ব্যস্ত হাতে কল রিসিভ করলো। কল রিসিভ হতেই কোনো রকম ভনিতা ছাড়াই জায়ান বলল। আপু, জিয়ানার আমার কল তুলছে না, ফোনটা একটু ওকে দেবে? আচ্ছা দিচ্ছি। ঝুমুর হাতের কাজ রেখে রান্নাঘর থেকে বেরোলো। ড্রয়িং রুমে আসতেই দেখলো জিহান সায়নের সাথে দুষ্টুমি করছে। সায়ন হলো ঝুমুরের ছোট দেবর। এই 2 দিনেই সায়ন ও অয়নের সাথে জিহানের বেশ ভাব জমেছে। ঝুমুর জিহানের কাছে গিয়ে ফোনটা জিহানের হাতে দিয়ে বলল। তোমার বাবা কথা বলো। ঝুমুর জিহানের হাতে ফোন ধরিয়ে চলে গেল। জিহান বাবার সাথে কথা বলতে বলতে কুটুর মুটুর পায়ে হেঁটে তাদের ঘরে গেল। তোমার আম্মুর কাছে ফোনটা দাও। জিহান পুতুলের হাতে ফোন ধরিয়ে দিয়ে আবার দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। পুতুল ফোন হাতে নিয়ে বোকার মতো চেয়ে রইল। ফোন কেন দিল? আর এটা কার ফোন? সে কি করবে? কিছুই তো বলে গেল না। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল জায়ান ও জিহানের ছবি মার্ক করা। ছবিটা চিনতে অসুবিধা হলো না পুতুলের। এটা তো জায়ানের হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার। বুঝলো জায়ান ফোন করেছে। সে ফোনটা কানে ধরে মিনমিনে গলায় সালাম দিল। ও পাশ থেকে জায়ান সালামের জবাব দিয়ে একটা জোরালো ধমক দিয়ে বলল। ফোন বন্ধ কেন বেয়াদব নারী? পুতুল হক চকিয়ে গেল। তাকে আবার হঠাৎ বেয়াদব কেন বলছে? সে আবার এখন বেয়াদবির কি করলো? তাও কিছু বলল না। গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে যে রেগে আছে। পুতুলের নীরবতা দেখে জায়ান আবার বলল। একটু চোখের আড়াল হতে আপাতত শুরু করেছ? এই পর্যায়ে পুতুল মুখ খুলল, তবে অত্যন্ত নরম গলায় বলল। কি করেছি আমি? ফোন বন্ধ কেন বেয়াদব? পুতুল গাল ফুলিয়ে বলল। আপনার ছেলেই তো দেখে একেবারে বন্ধ করে তার রেখেছে, তারপর এখন চার্জে দিয়েছে। জায়ান যেন দমে গেল ছেলের কথা শোনার পর। আর কি কিছু বলার আছে? নেই তো। ছেলের 7 খুনও মাফ তার কাছে। সে আর কিছু বলল না। কি করছো?
বসে আছি। ও, স্যার। জায়ান আর কিছু বলতেই যাবে তার আগেই সুজন এসে পেছন থেকে ডাকলো। জায়ান বিরক্ত হয়ে পেছনে ঘুরল। বউ বাচ্চা ছেড়ে এত দূরে এসেছে কাজ করতে, সেখানে একটু কথাও কি বলতে দিবে না এরা? মাত্র এই বেয়াদব বউটার সাথে একটু ভাব জমানো ট্রাই করছিল, এর মধ্যেই বাগড়া দিল। পুতুলকে বলল, এখন রাখছি। ফোন অন হলে কল করবে, জিহানকে দেখব। আচ্ছা। কল কেটেই জায়ান সুজনকে বলল, কি সমস্যা? স্যারের সাথে কথা হলো, সব কাজ তো শেষ, আমরা ঢাকায় ফিরতে পারি। বাবা বলেছে? জি স্যার। সুজনের কথাটা শোনা মাত্রই জায়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চেয়ারের হাতল থেকে কোট নিয়ে উঠে দাঁড়ালো। সুজনকে তাড়া দিয়ে বলল, হোটেল সব চেকিং সবকিছু শেষ করো, আজই ঢাকা যাব। স্যার, একটু ঘুরবো না? আর কবে ছুটি পাবো কে জানে, একটু ঘুরে যেতাম। কথাটা খুব অনুনয়ের সুরেই বলল সুজন। জায়ান তির্যক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল। একেবারে ছুটির ব্যবস্থা করছে। সুজন ঝটকা খেয়ে গেল। দ্রুত দুই দিকে মাথা নেড়ে বলল, না না স্যার, আমি ঘুরতে যাব না, আমি ঢাকায় যাওয়ার ব্যবস্থা করছি। জায়ান ঘাড় দুলিয়ে চলে গেল। সুজন তার পেছন পেছন যেতে যেতে মনে মনে বলল, এতদিন এর বাপ জ্বালিয়েছে, এখন তার ছেলে জ্বালাচ্ছে। খড়ুস বাপের খড়ুস ছেলে, বেটা বউ পাগল। বলেই রিসেপশনের দিকে গেল। জায়ান নিজের রুমে এসে ব্যাগ গোছাতে লাগলো। আর এক মুহূর্ত এখানে না। ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে। জায়ান ঝুমুরকে কল করলো, কয়েকবার রিং হতেই কলটি রিসিভ করলো। মাত্রই তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। জায়ানের কল দেখে কিছুটা চিন্তিত হলো। রিসিভ করে কানে দিতেই জায়ান হালকা স্বরে বলে উঠল, আপু, দরজাটা একটু খোলো। ঝুমুর বাড়তি কথা না বাড়িয়ে আগেই ঘর থেকে বেরিয়ে বাড়ির সদর দরজা খুলে দিল। জায়ান ঢুকলো বাড়ির ভেতরে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই ঝিরিঝিরি বৃষ্টির আজলা জায়ানের গায়েও পড়েছে কিছুটা। ভাই এত রাতে এলি? আব্বু তো বললো আরো 2 দিন সময় লাগবে। জায়ান চুল ছাড়তে ছাড়তে বলল, আজকে মিটিংটা হলো আর ডিলটা কনফার্ম হলো। অযথা কেন ওখানে থাকবো, তাই চলে এসছে। পেছন থেকে রিয়ন। শালাবাবু কি খবর? আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? এই তো ভালো। আগে তো প্রায় বোনকে দেখতে আসতে, এখন তো তোমার দেখাই পাওয়া যায় না। জায়ান কিছুটা ইতস্তত করে বলল, আসলে ভাইয়া বুঝতেই পারছেন, বউ ছেলে একা ফ্ল্যাটে থাকে, আবার কাজের চাপ, তাই কোথায় যাওয়ার সময় পায় না। বুঝতে পেরেছি। সেদিন আমার শাশুড়ি মাকেও বললাম বাড়ির ছেলে বউ বাচ্চা নিয়ে বাইরে থাকছে, বিষয়টা কেমন দেখাই, উনি পাত্তাই দিলেন না। জায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক, এসব বিষয়ের মায়ের কাছে কিছু বলবেন না। এমনিতেও এখন আর আমি ও বাড়ি যাব না। কেন? আপুর থেকে শুনে নেবেন, আমার সংসার ভাঙার কত চেষ্টা। এত রাতে ঘরের দরজায় কড়া নাড়তেই পুতুল চোখ মুখ খিচে উঠে বসল। মাথার কাছের বালিশের পাশ থেকে ওনাটা শরীরে জড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। দরজা খুলেই যে এত বড় একটা ঝটকা খাবে পুতুল বুঝতেই পারেনি। দরজা খুলতেই জায়ানের হাসি হাসি মুখটা নিজের চোখের সামনে দেখে বেশ অবাক হলো। ভাবলো ঘুমের ঘোরে হয়তো উল্টোপাল্টা দেখছে। একবার চোখ ডলে ভালো করে তাকাতেই আবারও জায়ানকে দেখে পুতুল এবারে কিঞ্চিত হেসে প্রশ্ন করলো, আপনি? আরও তো 2 দিন পর আসার কথা ছিল। জায়ান ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কাজ শেষ, তাই চলে এসছে। ঘরে ঢুকেই ড্রিম লাইটের আবছা আলোয় বিছানার দিকে তাকালো। জিহান 4 হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি খেলে গেল। এগিয়ে গেল বিছানার দিকে। জিহানের পাশে বসতেই ঘুমন্ত জিহানের মুখ জুড়ে চুমুতে ভরিয়ে দিল। জিহান খানিকটা নড়েচড়ে উঠল। জায়ান ভয়ে তাকে ছেড়ে দিল। কাঁচা ঘুম থেকে জিহানকে তুললে সে যতক্ষণ না আবার ঘুমোচ্ছে ততক্ষণ পর্যন্ত মুখটাকে হুতুম বেচার মতো করে রাখবে, আর নয়তো একদম ছোট বাচ্চাদের মতো কথায় কথায় গাল ফুলিয়ে কাঁদবে। তাই আর জিহানকে বিরক্ত করল না। শরীরে জড়িয়ে রাখা নীল রঙের কোটটা খুলতে খুলতে পুতুলের উদ্দেশ্যে বলল, ব্যাগপত্র গোছাও, বাড়ি যাব। পুতুল অবাক হলো। এই রাতে বাড়ি যাবে? আবার তো বাইরে বৃষ্টিও হচ্ছে। সে স্বাভাবিক গলায় বলল, এত রাতে বাড়ি যাব? বাড়ি তো বৃষ্টিও হচ্ছে। জায়ান বিরক্ত হয়ে একটা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো পুতুলের দিকে। পুতুল থতমত খেল। যা বলছি তাই করো, ব্যাগ গোছাও, আমার এখানে ভালো লাগছে না। আচ্ছা। বলেই মাথা নেড়ে ব্যাগ গোছাতে লেগে পড়ল। যদিও সব আগে থেকেই গোছানো। পুতুল খুব পরিপাটি মানুষ, অগোছালো জিনিস তার পছন্দ নয়, তাই তার সব কাজই গোছানো। এরই মধ্যে ঝুমুর জায়ানের জন্য খাবার গরম করে নিয়ে এলো। খাবারের ট্রেটা বেড সাইড টেবিলের উপর রাখতে রাখতে
পুতুলকে ব্যাগ গোছাতে দেখে প্রশ্ন করলো। এখন ব্যাগ গোছাচ্ছ কেন? পুতুল জায়ানের দিকে তাকালো। ঝুমুর তার দৃষ্টির অর্থ বুঝতে পারলো। ঝুমুর জায়ানের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? জায়ান খাবারের প্লেট হাতে নিতে নিতে বলল। বাড়ি যাবো আপু। এত রাতে যাওয়ার দরকার নেই, কাল সকালে যাবি। না, কালকে আমাকে অফিস যেতে হবে। আর জিহানের স্কুল টিউশনে দুটোই কম হয়ে যাচ্ছে। কাল থেকে স্কুলে নিয়ে যাব। এতদিন কামাই গেছে আর একদিন কামাই গেলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? জায়ান তাও শুনল না। ভাতের লোকমা মুখে দিতে দিতে বলল। সরি আপু, আজ বাড়ি যেতেই হবে। আমার অফিস যেতে হবে। বাড়িতে ফাইল কন্ট্রাক্ট পেপার সবই আছে। এমনিতেও আমাকে বাড়ি যেতে হবে। ঝুমুর খানিকটা রাগ দেখিয়ে আর কিছুই না বলে ঘর থেকে বেরিয়ে গেল। জায়ান আর চোখে বোনের রাগে গজগজ করতে থাকা মুখটা দেখল। হালকা হেসে খাওয়ায় মনোযোগ দিল। জায়ানের মূলত এখানে মন টিকছে না। নিজের বাড়িতে গেলেই একটা শান্তি পাবে। ঘুমন্ত জিহানকে কোলে নিয়ে জায়ান ঘর থেকে বেরোলো। ব্যাগ আগেই গাড়িতে রেখে এসেছিল। জায়ানের পেছন পেছন পুতুলও বেরোলো। জায়ান চুমুরের ঘরের কাছে এসে দরজায় নক করতেই রিয়ন দরজা খুলে দিল। ভাইয়া আসছে। আপু কোথায়? রিয়ন কিছুটা রাগ প্রকাশ করে বলল। এত রাতে করে বাচ্চাটাকে নিয়ে না গেলেও পারতে। সরি ভাইয়া, ইম্পর্টেন্ট বলেই যেতে হচ্ছে, নইলে যেতাম না। তোমার বোন আর আজকে তোমার সামনেও আসবে না? জায়ান হাসলো কিঞ্চিত, একটু গলা উঁচিয়ে বলল। আপু, খাবারটা ভালো ছিল, পরে আবার আসলে খেয়ে যাব। এখন আসি। ভাইকে নিয়ে আমার বাড়ি যাবে কিন্তু। ভেতর থেকে ঝুমুর রাগী গলায় বলল। দূর হ হতচ্ছাড়া। জায়ান হেসে ফেলল। রিয়নকে বলল। ছুটি পেলে আপুকে নিয়ে যাবেন কিন্তু। আপনার শাশুড়ির সাথে বিরোধিতা বলে কি আপনাদের সাথে আমার বিরোধিতা চলছে নাকি? আরে তেমন না, আসলে সময়ই পাই না। তোমার আপুকে বলেছিলাম তুমি এলে তোমার বাড়ি যাব। আপু একবার গিয়েছিল আমার বাড়ি, এরপর আর যায়নি। বিষয়টা তেমন না যে আমি সবাইকে ভুলেছি। আসলে মায়ের ওপর রাগ হয়েছে। আমার নাতান বাচ্চাটার ওপরে যার একটু মায়া হয় না, তার সাথে আমার আর কিসের কথা। তবে আপনারা আমার বাড়িতে গেলে আমার ভালো লাগবে। অন্তত আমার ছেলেটা যে সবাইকে দেখে বলতে পারে যে তার সবাই আছে। বলেই জায়ান থামল। রিয়ন এগিয়ে গেল জায়ানের দিকে। জিহানের মাথায় হাত বুলিয়ে একবার পুতুলকে দেখে বলল। জায়ান নিয়ে না আসলেও জোবাইরের সাথে জিহানকে নিয়ে চলে আসবে। পুতুল মাথা নাড়ল। পুতুলকে শান্ত দেখে রিয়ন হেসে জায়ানকে বলল। এত ঠান্ডা জিনিস পেলে কোথায়? একদম বরফের মতো, কিছু বললেও পাল্টা প্রশ্ন করে না। তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে গেছে। জায়ান জিহানকে বেডে শুয়ে দিল। পুতুলের ঘুমে চোখ বুঝে আসছে। কোনো মতে হাত মুখ ধুয়ে আবার ধপ করে জিহানের পাশে শুয়ে পড়ল। জায়ান এক পলক দুজনকে দেখল। পরনের ড্রেস চেঞ্জ করে একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিল। বেডে শুতেই যাবে এমন সময় হঠাৎ কিছু একটা মনে হতেই সে দ্রুত ছুটল অ্যাপার্টমেন্টের নিচে। পার্কিং এরিয়ায় গিয়ে গাড়ির ভিতর থেকে একটা সুন্দর দেখতে গিফট প্যাকেটে মোড়ানো একটা ব্যাগ বের করলো। ব্যাগটা হাতে নিয়ে কয়েকবার উল্টে পাল্টে দেখল। ঠোঁটের কোণে মিহি হাসি খেলল। প্যাকেটটা নিয়ে আবারও ফ্ল্যাটে ফিরে এলো। প্যাকেটটা সুন্দর করে কাবাট খুলে পুতুলের শাড়িগুলোর উপরে রাখলো, যেন সহজেই সকালে পুতুলের নজর এটা আসে। জায়ান জিহানকে নিয়ে বেরিয়ে পড়ল। জিহানকে স্কুলে দিয়ে তারপর সে অফিসে যাবে। সে সকাল থেকে মিটিমিটি হাসছে। পুতুল দেখেও যেন বুঝতে পারছে না এই হাসির অর্থ। পুতুল আজ একটু ব্যস্ত। এতদিনে বাড়িতে খুব ধুলোবালি জমেছে। সারা বাড়ি ঝাড়মোছ করতে করতে বেলা পেরিয়ে যাচ্ছে। এদিকে রান্না বান্নাও কিছু করেনি। ঘর পরিষ্কার করেই রান্না বসালো। 12টার দিকেই জায়ান জিহানকে নিয়ে ফিরল। বাড়ি ফিরেই পুতুলকে দেখে জায়ানের মনটা খারাপ হলো। সে তো মনে মনে খুব খুশি হয়েই বাড়িতে এসেছিল, কিন্তু পুতুলকে সেই সাদামাটা পোশাকে দেখে তার মনটা খারাপ হলো। একরাশ অভিমান নিয়ে বেডরুমে চলে গেল। কাবাট খুলতেই দেখলো প্যাকেটটা যেভাবে রেখেছিল ঠিক সেভাবেই আছে। জায়ান কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আবার প্যাকেটটা সেখানে রেখে দিল। যদি তার পাষাণীর মনে একটু কোমলতা আসে তবে তার উপহারটা গ্রহণ করে তো। সে আশাতেই রেখে দিল। আব্বু, জায়ান বোরকে পেছনে ঘুরে তাকালো। জিহান তির্যক দৃষ্টিতে বাবার পানে তাকিয়ে রইল। কি হয়েছে আব্বু? জিহান চোখ ছোট ছোট করে বলল। তুমি ওটা কি লুকালে? জায়ান বোকার মতো চেয়ে রইল। এই ছেলে কি দেখে ফেললো নাকি? কই কুলো কালাম। জিহান পিটপিট করে চেয়ে থেকে কাবাডের দিকে এগিয়ে গেল। শরীরের সর্বশক্তি দিয়ে কাবাডের কবাট খুলতে চেষ্টা করলো। জায়ান বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে বলল। কি করছো? ওই সুন্দর দেখতে প্যাকেটটা, ওটা নিচ্ছি।
তুমি মিথ্যে বলেছো। জিহানের কথা শোনা মাত্রই জায়ান বুকে গুজে রাখা হাত দুটো দ্রুত সরিয়ে জিহানকে টেনে নিয়ে এলো এক প্রকার। জিহান হাত পা ছুটতে ছুটতে বলল, ছাড়ো আমাকে, আমি দেখবো এটাতে কি আছে। বাবা মায়ের পার্সোনাল জিনিস দেখতে হয় না রে বাপ। জিহান আঙ্গুল উঁচিয়ে বলল, ইউ মিথ্যে কেন বলছো? ওটাতে চকলেট আছে। একবার চাচ্চু আমাকে এনে দিয়েছিল, এমন সুন্দর দেখতে ছিল। জায়ান ছেলের কথার তোড়ে তাকে থামাতে বলল, ওরে আমার বাপ, ওটা তোর মায়ের জন্য। আমি বিকেলে এরম আরও চকলেট নিয়ে আসবো, ওকে? ঠিক তো? 100%। তবে একটা শর্ত আছে, তোমার আম্মুকে এই গিফটের কথা বলতে পারবে না। ওকে, ডিল ডান। হ্যাঁ ছেলে, ডিল টান। এসব ভাষা কোথায় শিখেছ? জিহান মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, ইউ স্টুপিড, ইংরেজি বোঝো না? আমার চাচ্চু আমাকে শিখিয়েছে। জায়ান কেমন চোখে তাকালো ছেলের পানে। সে ইংলিশ বোঝে না? তাহলে এত টাকা খরচা করে বাইরে থেকে কি লেখাপড়া করে আসলো? সে জিহানকে ভেঙিয়ে বলল, তোমার চাচ্চু এক স্টুপিড, আর তুমি আরেক স্টুপিড। জায়ান দুপুরে খেয়েই চলে গেছে। এখন দুপুর 2টা বাজে। পুতুল সব কাজ শেষ করে ঘরে এসে কাবার্ড খুললো শাড়ি নেওয়ার উদ্দেশ্যে। এখন গোসল করবে। শরীরে এক গাদা ধুলোবালি লেগে আছে। কাবার্ড খুলতেই চোখের সামনে গিফট কাগজে মোড়ানো প্যাকেটটা নজরে এলো। প্যাকেটটা রেখেছে এমন জায়গায় যে কাবার্ড খুলতেই আগে এটা নজরে পড়বে। পুতুল ব্রুকোচকে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। এটা কে রেখেছে? আর এটা এখানে এলোই বা কখন? বেডে বসে খেলতে থাকা জিহান মায়ের দিকে তাকাতেই সকালের সেই জিনিসটা দেখে সে খেলনা দেখে আদো আদো পায়ে এগিয়ে এলো মায়ের কাছে। পুতুল এক পলক জিহানের দিকে তাকিয়ে সন্দেহ পোষণ করে বলল, তুমি জানো এটা কে রেখেছে? জিহান নাক ডলে 2 দিকে মাথা নাড়িয়ে না বোঝালো সে জানে না। পুতুল কপালে ভাঁজ ফেলে বেডে বসলো। ধীর হাতে প্যাকেটটা খুলতে লাগলো। পুরোপুরি প্যাকেটটা আনপ্যাক করতেই তার চোখ ধাঁধিয়ে গেল। খুব সুন্দর একটা মেরুন রঙের পাতলা সিল্কের শাড়ি। পুতুল শাড়িটা হাতে নিল। কয়েকবার দেখলো, নিঃসন্দেহে যে শাড়িটা পছন্দ করেছে তার রুচির মাধুর্যতা আছে। হঠাৎ তার চোখে পড়ল একটা চিরকুট। সেটা হাতে নিয়ে খুলল। খুব সুন্দর হাতের লেখায় একটা ছোট চিঠি। পুতুল কিছুটা আগ্রহী হলো। উৎফুল্ল মনে পড়তে লাগলো খুব মনোযোগ দিয়ে। প্রিয় বেয়াদব নারী, আপনাকে কি বলে সম্বোধন করব? বেয়াদব নারী, বোকা নারী, নাকি পাষাণী? কোনটা আপনাকে ঠিক মানাবে? আমার মতে 3টি সম্বোধনই আপনার জন্য। অন্যায় আপনার ছিল, অভিমান আমি করেছি। নিশ্চয়ই আমার অভিমান ভাঙানোর দায়িত্বটাও আপনার ছিল, ছিল নয় কি? কিন্তু আপনি তো আপনি নীরবে কাঁদবেন, তবুও প্রকাশ করবেন না। একবার মুখ ফুটে বলে এমন কি হয়? আমি তো আপনারই পুরুষ, একটু কষ্ট করে নিজের মনের কথা বললেও তো পারেন। তবে আমি তো আর আপনার মতো পাষাণ নই। আমার খুব কষ্ট হয়। আপনার সাথেকার আমার এই দূরত্ব আমি যে মানতে পারি না, আমার সহ্য হয় না। ঠিক আমার যে এই বাপাসের পাঁচর দিয়ে আপনাকে তৈরি করা, সেই বাপাসটা চিনচিনে ব্যথা অনুভব হয়। বোকা নারী নিজ পুরুষের অভিমানও বোঝে না। তবে আমি কিন্তু বেহায়া জিহানের আম্মু। আপনার সাথে কথা না বলে থাকতেই পারি না। এই কয়েকদিন খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, আর পারছি না। আর যে ধৈর্য আমার নেই, হঠাৎ করে আপনার মতো অধৈর্য হয়ে গেলে মনে হচ্ছে। জানেন, আমি কিন্তু এই কয়েকদিনে অনুভব করলাম আপনি ব্যতীত আমার এত কথা আর কারোর কাছে প্রকাশ করার ক্ষমতা নেই। আপনি আমার নীরব শ্রোতা, যে শুধু শোনে, নিজের কোনো বক্তব্য রাখে না। তবে আজ বলবো, নিজের সিদ্ধান্তে একটা ঘোর বিপর্যয়ের কাজ ছেড়ে ফেলুন। সব মান অভিমান ভুলে একবার কৃপা করে আপনার জিহানের বাবার উপরে একটু দয়া করে যদি এই শাড়িটা পরেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত পুরুষটি খুব খুশি হবে। কি পরবেন না? ক্ষমা করবেন, আমি শাড়ি পরিয়ে দিতে পারি না, খুলতে পারি না। দামি বাড়ি এসে আপনাকে পরিয়ে দিতাম, আপনার ইচ্ছের আশা অপেক্ষা করতাম না। একবার শাড়িটা পরবেন, তাহলে বুঝবে আপনার রাগ ভেঙেছে। এতে আপনার ব্যক্তিগত পুরুষ। চিঠিটা পড়েই পুতুল হেসে ফেলল। গোটা চিঠি জুড়ে শুধুই মাধুর্যতা। কতটা শুকনো অনুভূতি নিয়ে লিখলে এমন সুন্দর সুন্দর বাক্য লিখে। পুতুলের জানা নেই লোকটা এত ভালো কেন। প্রত্যেকটা পদে পদে তাকে মোহিত করে দিচ্ছে। প্রত্যেকটা লেখা বাক্য পুতুলের হৃদয়কে স্পর্শ করছে। এমন সুন্দর করে বললেও কি আর না করা যায়? যায় না তো। সে শাড়িটার দিকে তাকালো। শাড়িটাকে হাতে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। এটাই হয়তো এই শুদ্ধ পুরুষের দেওয়া প্রথম উপহার। না, এর আগেও দিয়েছে,
তবে এই শাড়িটার মতো এতটা প্রখর অনুভূতির সুতোয় জড়ানো মহামূল্যবান সেগুলো ছিল না। তার পুরুষের পছন্দ এত সুন্দর। পুতুল আয়নার সামনে দাঁড়ালো, আরও একবার নিজেকে আয়নায় দেখল। গায়ে তার জায়ানের দেওয়া সেই মেরুন রঙের শাড়িটা। ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। 11টা বাজে। লোকটা এখনো কেন আসছে না? পুতুল যে সন্ধ্যা থেকে অপেক্ষা করছে। ঘড়ির দিক থেকে নজর হাটিয়ে আবারও আয়নার দিকে তাকালো। খোপা করা চুলগুলো কেমন বেমানান লাগছে। চুলের খোপা খুলে ফেলল। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো সারা পিঠে ছড়িয়ে পড়ল। হাতের দিকে তাকাতেই দেখল বরাবরের মতো শুধু দুটো স্বর্ণের বালা, রোজ যেগুলো পরে থাকে। জিহানের ফুপু এসে সেবার পুতুলের হাত খালি দেখে বলেছিল চুরি নাকি সদবার চিহ্ন, তাই বিবাহিত মেয়েদের চুরি পরতে হয়। সেদিন অবশ্য পুতুল ভেবেছিল জায়ানকে বলবে চুরির কথা, তবে পুতুল বলার আগেই জায়ান এই চুড়ি দুটো এনে দিয়েছিল। সেদিন যে এই চুড়ি হাতে দিয়েছিল এখনো পর্যন্ত আর খুলেও দেখেনি। তবুও খারাপ না, তার এই সাজের সাথে মিলেছে। পুতুল আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো। ঘুমন্ত জিহানের দিকে তাকালো। শরীরের কমফোর্ট আবারও ফেলে দিয়েছে। পুতুল বিরক্ত হয়ে বেডে উঠে বসলো। জিহানের পায়ের কাছ থেকে কমফোর্ট নিয়ে ঠিক করে তার শরীরে দিয়ে দিল। এরই মধ্যে দরজায় কড়া নাড়ল জায়ান। পুতুল ইচ্ছে করে আজ দরজা আটকে এসেছে। হাঁসফাঁস করে বেড থেকে নেমে দাঁড়ালো। লজ্জায় এক্ষুনি নাকমুখ লাল হয়ে এসেছে। দ্বিতীয়বার কড়া পড়তেই পুতুল গিয়ে দরজা খুলে সামনে না দাঁড়িয়ে বরং দরজার পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল। জায়ান ঘরে ঢুকে দরজার কাছে পুতুলকে দেখতে না পেরে দরজার পেছনে তাকাতেই সে অদরজোড়া এলিয়ে হেসে ফেলল। পুতুল জায়ানের এমন হাসি দেখে যেন আরো লজ্জায় পড়ল। জায়ান দূর থেকে দাঁড়িয়ে 2 হাত মেলে ধরে পুতুলকে উদ্দেশ্য করে হেসে বলল, কাম। পুতুল জায়ানের কথার অর্থ বুঝতে পেরে এগিয়ে গিয়ে জায়ানকে জড়িয়ে ধরল। জায়ানও আবেশে পুতুলকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল। পুতুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মাশাআল্লাহ, লুক লাইক আ মিসেস তালুকদার। পুতুল যেন আরো মিয়ে গেল। জায়ানের বুক থেকে মুখ তুলে আচমকাই মেঝেতে বসে জায়ানের পা জোড়া আঁকড়ে ধরল। জায়ান হকচকিয়ে গেল। দ্রুত সেও হাঁটু ভেঙে বসে পড়ল। পুতুলকে তার পা থেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি করছো বোকা মেয়ে? পুতুল তবুও ছাড়ল না জায়ানের পা। কেঁদে ফেলল। কেঁদে কেঁদেই বলল, ক্ষমা করবেন আমায়। আমি অনেক অন্যায় করেছি, আপনাকে অবিশ্বাস করেছি, আপনার সাথে উঁচু গলায় তর্ক করেছি, আপনার সাথে তুই তোকারি করেছি, আপনার সাথে বেয়াদবি করেছি। আমি সত্যিই অনুতপ্ত। তখন আমার এত রাগ হয়েছিল, আমি নিজে কি বলেছি আমি নিজেই বুঝতে পারিনি একদমই। আমার অপরাধ হয়েছে, আমায় ক্ষমা করবেন। জায়ান স্থির দৃষ্টিতে পুতুলকে দেখল। পা থেকে পুতুলের হাত ছাড়িয়ে মেঝেতে লেটকে বসে পড়ল। পুতুলের চোখের পানি খুব যত্নে মুছে দিল। বোঝানো সুরে বলল, তোমার উপর আমার কোনো রাগ নেই। আর ক্ষমার কথা উঠছে কেন, যেখানে আমি তোমার কাছে কোনো অভিযোগই করিনি? পুতুল নাক টেনে বলল, আমি আপনাকে হারানোর ভয় পাই। আপনি ছাড়া আমার আর এই জগতে নিজের বলতে কেউ নেই। আপনিই আমার পৃথিবী। আপনাকে হারিয়ে ফেলার ভয়ে আমি এতটা রেগে গিয়েছিলাম। আমি মানতে পারিনি। আমি প্রচণ্ড উগ্র মেজাজি জানেন, তাই তো রাগ আটকে রাখতে পারিনি। না পেরেই মুখে যা এসেছে তাই বলে দিয়েছি। আমি কি করব বলুন? 16 বছর বয়সে নিজের করা অন্যায়ের জন্য বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, একটা প্রাণকে পৃথিবীতে আনার জন্য নিজের মাতৃত্ব সত্তাকে চাপা দিয়েছি। আমি একটা ছোট শিশুকে নিয়ে একটা বদ্ধ 4 দেয়ালের মাঝে আটকে নিয়েছি। কেউ ছিল না তখন আমার পাশে। দিনের পর দিন একাকিত্ব আমায় এতটা বেঁধে নিয়েছিল যে আমার আর কারো উপস্থিতি পছন্দ হতো না। জিহানের একটু অন্যায়ের জন্যেও রেগে ওকে আঘাত করেছি। আমার আপনার প্রতিও এত মায়া নেই, ভালোবাসা নেই, এমনকি জিহানের প্রতিও এতটা দায়বদ্ধতা নেই। আমি নিজে কি চাই আমি নিজেও জানি না। কেন যেন নিজেকে একটা পুতুল মনে হয়। আমার ভেতরে অনুভূতি আদতেও আছে নাকি আমি জানি না, কিন্তু আপনার মুখে অন্য নারীর নাম শুনলে আর আপনার পাশে অন্য কোনো নারীকে আমার একদমই সহ্য হয় না। বলেই পুতুল থামল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জায়ান তার চোখের পানি মুছে দিয়ে পুতুলের মুখটা 2 হাতের আঁচলায় পুরে তার মুখের দিকে তুলল। ভালোবাসি তোমার ছন্নছাড়া স্বভাবকে, ভালোবাসি তোমার ছন্নছাড়া ভাবকে, ভালোবাসি তোমার বেয়াদবিকে, ভালোবাসি তোমার উগ্র মেজাজকে, ভালোবাসি আমার গোটা তুমিটাকে। পুতুলকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আবারও বলল, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমার বোকামিকে, ভালোবাসি আমার জিহানের আম্মুকে, ভালোবাসি
আমার অর্ধাঙ্গিনীকে, ভালোবাসি আমার হঠাৎ দেখা প্রেমকে, ভালোবাসি আমার নীল নয়নাকে, ভালোবাসি আমার বেয়াদব বউকে, ভালোবাসি আমার অনুভূতিহীন পুতুলকে, ভালোবাসি আমার পুতুল বউকে। শুনছো? ভালোবাসি কিন্তু পাশানি, ভালোবাসি তোমাকে। জায়ানের এমন হিম করা স্বীকারোক্তিতে পুতুল যেন শীতল হয়ে গেল। শির দ্বারা বেয়ে নেমে গেল অদ্ভুত কোমলতা। সে ফুঁপিয়ে উঠল। আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আপনার সাথে এই দূরত্বে আমার মন পড়েছে। জিহানের বাবা, ইচ্ছে হতো এই বুঝি ছুটে গিয়ে আপনাকে জড়িয়ে ধরে নিজের মনের জমে থাকা সমস্ত কথা বলে ফেলি। জায়ান হেসে ফিরল। হেসেই বলল, ভালোবাসতে হবে না, শুধু সারা জীবন এমন বোকায় থেকে যাও, আমি বুঝে নেব তোমার এই শিরোনামহীন অনুভূতির অর্থ। বেশ কিছুক্ষণ নীরবতা চলল। জায়ান পুতুলকে ছেড়ে দিল। পুতুলও স্বাভাবিক হয়ে বসল। জায়ান মেঝে থেকে উঠতে উঠতে বলল, বেডে গিয়ে বসো, খাবার নিয়ে আসছে। পুতুল মাথা নেড়ে উঠে দাঁড়ালো। বেডে গিয়ে নিশ্চুপে বসলো। জায়ান একটা প্লেটে করে খাবার নিয়ে এলো। পুতুলের সামনে বসলো। ভাত মাখাতে মাখাতে হঠাৎ কিছু কথা মাথাচাড়া দিতেই বলল, পুতুল, তখন বললে মাতৃত্বের সত্তাটা কি মাটি চাপা দিয়েছ, এটার অর্থ কি? জায়ানের প্রশ্ন শুনে পুতুল কেঁপে উঠল। বুকটা ধকধক করতে লাগলো। অনবরত ঘামতে লাগলো। জায়ান ভাতে লোকমা করে পুতুলের মুখে তুলে দিল। পুতুল ভাত মুখে নিয়ে কেমন মটকা মেরে বসে রইল। ভাতগুলো গলা দিয়ে নামছেও না, আবার ফেলে দিতেও পারছে না। জায়ান পুতুলের চোখের দিকে তাকালো। পুতুলও তাকাতেই চোখাচোখি হলো। পুতুল নড়েচড়ে বসলো। চোখ বন্ধ করে সাহস নিয়ে নিজেকেই নিজে বলল, অনেক লুকিয়েছিস, এবারে বলে দে। পুতুল চোখ খুলে মেঝের দিকে তাকিয়ে বলল, জিহান হবার সময় আমার বয়স অল্প থাকায় এবং নর্মাল ডেলিভারি হওয়ায় আমার সমস্যা হয়েছিল, তবে কি হয়েছিল সেটা আমার মনে নেই। তখনই ডক্টর বলেছিল যে আমার আর দ্বিতীয়বার মা হবার কোনো সুযোগ নেই। তবে একেবারেই যে নেই তা নয়, যদি আল্লাহর দয়া মায়া হয় আমার উপর, তাহলে আরেকজন দিলেও দিতে পারে। জায়ানের হাত থেমে গেল। কথাটা বজ্রপাতের মতো ঠেকলো তার কানে। এত বড় একটা কথা পুতুল আজ তাকে বলছে। এদিকে শুরু থেকেই জায়ান আরেকটা বাচ্চার জন্য চেষ্টা করছে, যার জন্য পুতুলকেও কোনো রকম পিল খেতে দেয়নি। সে তো কত আশা করেছিল তার একটা ছোট বাবা আছে, আর একটা লুৎফা তালুকদারের মতো মা আসবে। কিন্তু পুতুলের কথা শুনে তার ভাবনায় ভাটা পড়ল। জায়ান ধীর কণ্ঠে বলল, আমাকে আগে বলনি কেন? পুতুলের কণ্ঠ কেঁপে উঠল। করুণ কণ্ঠে বলল, ভয়ে বলতে পারিনি। যদি আমার এই অক্ষমতার জন্য আপনি আমায় ছেড়ে দেন তাই। জায়ান হাসল। জিহানের দিকে এক পলক তাকিয়ে পুতুলের মুখে দ্বিতীয় লোকমা ভাত দিয়ে স্বাভাবিক গলায় বলল, নিজেকে অক্ষম কেন বলছো? এমনটা যে তুমি নিঃসন্তান। আল্লাহ তোমাকে একজন দিয়েছে পুতুল। আশেপাশে ঘুরে দেখলে বুঝতে পারবে কত নারী এমন একজন সন্তানের জন্য কেমন হাহাকার করে। সেখানে তুমি অক্ষম বলবে না, তোমাদের শুকরিয়া আদায় করা উচিত। যদি ডাক্তার জেহান হবার আগে এই কথা বলতো, তখন নিজেকে কি বলতে? পুতুল, তোমার ধারণা হলে কিভাবে যে এই কথা জানার পর দ্বিতীয় বাচ্চার লোভে তোমাকে ছেড়ে দেব? আল্লাহ তোমাকে যথেষ্ট দিয়েছে, আমার চাই না আর কাউকে। জেহান নামক একটা ফুল আমার ঘরে আছে, আর না হলে চলবে। আমি খুশি আছি আমার এই একজনকে দিয়ে জীবন চলে যাবে। খুব স্বাভাবিক গলায় কথাগুলো বলেও পুতুল মানল না। সে বাচ্চা নয়, একজন প্রাপ্তবয়সী মেয়ে, এবং সাংসারিক প্রত্যেকটা পদক্ষেপের মানে সে বোঝে। জায়ান যে পূর্ব হতেই আরেকটা বাচ্চার আশায় আছে, সেটার সম্পর্কে সে অবগত। আমি জানি আপনি সহজে বলে ফেলেও কোথাও না কোথাও আশা হতো আপনি। আমি না প্রতি রাতে তাহাজ্জুদে বলি আল্লাহ যেন আপনাকে আশাহত না করে। কোথাও না কোথাও নিজেকে অসম্পূর্ণ লাগে আমার। আচ্ছা, আমাকে ডক্টর দেখান না যদি কিছু হয়। জায়ান নিজের মুখে ভাত দিতে দিতে বলল, হুম, আল্লাহ দিলে এমনিতেই দিবে। আল্লাহ যা দেয় না, সারা দেশের ডাক্তারকে দেখালেও তা হবে না। আর তুমি তো আল্লাহর কাছে চাইছোই, তিনি তোমাকে নিরাশ করবে না। তবু একটা চেষ্টা তো করতেই পারি। ডক্টরের কাছে যাওয়া মানেই নিজেকে অক্ষম প্রমাণ করা। কিন্তু তুমি তো অক্ষম নও পুতুল। আল্লাহ তোমাকে দিচ্ছে না, এখানে তোমার কোনো হাত নেই। তিনি ইচ্ছে হলে আবারও তোমার কোল আলো করে কোনো এক রাজকন্যা দেবে। এসব চিন্তা বাদ দাও, আর না দিলেও কিছু যায় আসে না। আমার একটা মানিক আছে তো, আর কি কিছু লাগে? বলে একটা অমায়িক হাসি উপহার দিল জায়ান। জায়ানের মন ভোলানো হাসি দেখে পুতুল হাসল, তবে ভেতর থেকে খুশি হলো না। সে জানে জায়ান তাকে সান্ত্বনা দিয়েছে। প্রকৃতপক্ষে সে তো জানে লোকটা বাচ্চাদের প্রতি কতটা দুর্বল। সে ভরসা হারায়নি। আল্লাহ তাকে নিরাশ করবে না ইনশাল্লাহ। ঘুমিয়েছ? আহ, কিছু বলবেন?
জায়ান হাঁসফাঁস করে উঠে বলল। এই জর্জেটের শাড়ি পরে আছো, তোমার গরম লাগছে না? পুতুল কিছু না বুঝে বলল। একটু গরম তো লাগছেই, এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিন না। জায়ান ঝটপট দুই দিকে মাথা নেড়ে বলল। এখন এসির পাওয়ার বাড়ালে ছেলের ঠান্ডা লাগবে, তার থেকে ভালো চলো আমি তোমার শাড়ি খুলে দিই, আর গরম লাগবে না। জায়ানের পুরো কথাটার অর্থ বুঝতে পেরেই পুতুল চোখ ছোট ছোট করে ফেলল। জিহানের দিকে মুখ করে শুয়ে বলল। আজ ঘুম পেয়েছে, কালকে হবে। জায়ান বাচ্চাদের মতো গাল ফুলিয়ে নিল। পুতুলের দিকে পিট করে শুয়ে হালকা স্বরে পুতুলকে শুনিয়ে শুনিয়ে বলল। সুস্থ অবস্থায় স্বামীর কথা না শুনলে ওই স্ত্রীকে ফেরেশতারা লানত দেয়। পুতুল কান সজাগ করলো, লোকটা ভালো কৌশল জানে তো। সে হেসে এই পাশ ঘুরে পেছন থেকে জায়ানকে জড়িয়ে ধরল। থাক, এমনিতেই কোনো পাপের দায়ে এত বড় একটা খুঁত নিয়ে বসে আছি জানি না, এখন আবার স্বামীর কথা না শোনার অপরাধে আর কোনো অভিশাপ নিতে চাইছি না। জায়ান সারা পেতেই ছট করে এই পাশ ঘুরে পুতুলের মুখের দিকে তাকিয়ে হেসে বলল। জেহানার আম্মু, তুমি খুব বুঝতার মেয়ে। হয়েছে আলগা আহ্লাদ। জায়ান হেসে ফট করে পুতুলের অধর জোড়া দখল করে নিল। পুতুল আচমকা হীন কাজের জন্য প্রস্তুত ছিল না, তবে জায়ানকে আর ছাড়লও না। ধীরে ধীরে দুজনেই প্রণয়ের জোয়ারে আসতে লাগলো। সকাল 10টার দিকে জায়ানের ঘুম ভাঙল। আজ শুক্রবার হওয়ায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার তাড়া নেই। পিট করে চোখ খুলে দেখল জিহান বেডে বসেই নিজের সমস্ত যন্ত্রপাতি মানে খেলনা নিয়ে বেড দখল করে রেখেছে। আর মোড়া ভেঙে উঠে বসলো। জিহান গাল ফুলিয়ে রেখেছে, তবে জায়ানের দিকে তাকাচ্ছে না। তোমার আম্মু কোথায়? জানি না। এবারে জায়ান নিশ্চিত জিহানের কিছু হয়েছে, আর চোখে চেয়ে বলল। হোয়াট? কি হয়েছে? নাথিং। জায়ান আজকাল খুব অবাক হচ্ছে। এই ছেলে এখন কথায় কথায় ইংলিশ ছাড়ে। এগুলো হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ার ফল। তাছাড়া জিহানের টিচারটাও খুব ভালো পড়ায়। কয়েক মাসেই বেশ উন্নতি হয়েছে। সে ফের প্রশ্ন করল। কি হয়েছে আব্বুকে বলো, না বলে বুঝবে কি করে? এবারে জিহান সরাসরি দৃষ্টি দিল, ঠোঁট উল্টে বলল। কালকে তো আমার চকলেট এনে দেওয়ার কথা ছিল। জায়ান হেসে বলল। ফ্রিজ খুলে দেখেছেন পুরনো কত চকলেট পড়ে আছে? এরপর আরও চকলেট নিয়ে এলে তো আপনার মা আমাকে বাড়ি ছাড়া করবে। জিহান গাল ফুলিয়ে বলল। হয়েছে, আর গাল ফোলাতে হবে না। যান, এগুলো গুছিয়ে ফেলুন, আমি নাস্তা করে রেডি করে দিচ্ছি, খেলতে যাব। জায়ান ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলো। ডাইনিং টেবিলে বসলো। পুতুল তাকে দেখে নাস্তা নিয়ে এলো। জায়ান পুতুলের দিকে তাকিয়ে বলল। খুব সুন্দর হচ্ছে দিন দিন। এরপর না ব্যবসা বাণিজ্য ছেড়ে সারাদিন তোমাকে বাহারা দিতে ঘরে থাকতে হয়। পুতুল হাসলো। জায়ানের প্লেটে রুটি দিতে দিতে বলল। এটা কি নতুন কোনো ধান্দার পূর্ব প্রস্তুতি? ছি বউ, এইভাবে কেউ বলে? আমি কি তোমার মিথ্যে প্রশংসা করছি নাকি? কি জানি, আমি মূর্খ বোকাশোকা মানুষ, আপনার এত কঠিন অর্থ বুঝি কম। জায়ান মাথা নেড়ে খাওয়ায় মনোযোগ দিল। অনেকক্ষণ যাবৎ জিহানের কোনো সারশব্দ না পেয়ে তাকে খুঁজতে পুতুল ঘরে এলো। ঘরে এসেই দেখলো জিহান রেডি হয়ে বেডে পা ঝুলিয়ে বসে আছে, আর জায়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত। কোথায় যাচ্ছেন? খেলতে। পুতুল দাঁত কিরমির করে বলল। আমি লক্ষ্য করছি আজকাল আপনি বাড়িতে থাকতেই চাইছেন না, সুযোগ পেলেই ওদিক ওদিক ছুটছেন। জায়ান আয়নার সামনে থেকে সরে পুতুলের দিকে মুখ করে দাঁড়ালো। চুলে হাত গলাতে গলাতে বলল। আসলে জিহানকে নিয়ে যাচ্ছি, খেলাধুলা না করলে একদম প্রতিবন্ধী বাচ্চাদের মতো বিহেভ করবে। ঘোরাঘুরি স্বাস্থ্যের জন্য ভালো। একদম যুক্তি দেখাবেন না, কোথাও যাবেন না। সবাই অলরেডি স্টেডিয়ামে চলে গেছে, শুধু আমি দেরি করছি। বলেছি না কোথাও যাবেন না। পাশ থেকে জিহান বলে উঠল। আম্মু যায় না। মেরে চ্যাপটা করে ফেলবো মুখের উপরে কথা বললে। জিহান ঠোঁট উল্টে অন্যদিকে তাকালো। জায়ান শুনল না, সে মানিব্যাগ নিতে নিতে বলল। সকাল সকাল ছেলেটার উপর চড়াও হচ্ছে। পুতুল কিছু একটা ভেবে জায়ানের সম্মুখে গিয়ে দাঁড়ালো। আচমকাই জায়ানকে জড়িয়ে ধরে মাথা তুলে আহ্লাদি গলায় বলল। আপনি না বলেন আমি স্বামী সোহাগের কিছুই বুঝি না। আজ কথা দিচ্ছি, আপনি বাড়ি থাকলেই আমি সারাক্ষণ আপনার আগে পিছে ঘুরবো, বাইরে যেতে হবে না। জায়ানও পুতুলকে জড়িয়ে ধরলো, হেসে বলল। তোমার সাথে সোহাগ রাতে করব, এখন একটু ঘুরে আসে। পুতুল ঝটকা দিয়ে জায়ানের থেকে সরে এলো। শখ কত, যার জন্য এমন আহ্লাদ করলো সেটাই তো হলো না। বাইরে যাবেন তো এত সেজে যাওয়ার কি আছে? বলেছি না যেতে হবে না। আর আমি ওদের বলেছি যাব,
এখন না গেলে কেমন দেখায়? পুতুল শুনল, আবারও গিয়ে জায়ানকে জড়িয়ে ধরে বলল, কেউ কিছু ভাববে না। না, সবাই পরে মজা উড়াবে যে বউ ছেড়ে বাইরে থেকে বেরোতে ইচ্ছে করে না। বলুক, তাতে কি যায় আসে? যদি বউয়ের সাথে সময় কাটায় এতে মন্দ কোথায়? পুতুল, তুমি সকাল থেকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে খুব জ্বালাতন করছো। বেশ করেছি। এই যে একটা গান আছে না, আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বান্ধিয়া রাখিব। জায়ান হেসে বলল, চাইলে তোমার শাড়ির আঁচল দিয়ে আমার গলায় ফাঁসও বেঁধে দিতে পারো। না, তা করব না। আপনাকে নিজের আঁচলে বেঁধে একটু ঘরে রাখতে পারলেই হবে। জায়ান পুতুলকে নিজের সাথে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। পুতুল খুশি হলো, যেন এটাই শুনতে চেয়েছিল। হেসে বলল, যান এখন ঘুরে আসুন, দুপুরে বাড়ি ফিরলে দুপুর থেকে আপনাকে বাঁধবো। শুধুমাত্র ছেলের জন্য যেতে দিচ্ছি। এখনো আসছেন না কেন? বিশ্বাস করো, একটুও বাধা দেব না। তোমরা নিশ্চিত থাকো, তাতে তুমি সফল। শুধু ঘরে কেন, তুমি আমার হৃদয়টাও নিজের সাথে বেঁধে নিয়েছো। একটু বিরক্তি ভঙ্গিতে কথাটা বলল পুতুল। জায়ান এক পলক খেলতে থাকা জিহানকে দেখল। বড় ফুটবলে লাথি দিতে গিয়ে এ পর্যন্ত নিজেই আছাড় খেয়ে পড়েছে কয়েকবার। বোধ হয় ওর থেকে বলের ওজনটাই বেশি, তাও জেদ ধরে আবারও সেই বল নিয়েই পড়েছে। জায়ান পুতুলকে বলল, আপনার নবাব ফুটবল নিয়ে খেলছে, এখন খেলায় মত্ত আছে। ওকে জোর করে না নিয়ে এলে কখনোই খেলা ছেড়ে আসবে না। জোর করে নিয়ে আসুন। আরে খেলছে, একটু খেলুক না, সে তো বাড়ি গেলে আবার বন্দি। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আসবেন কিন্তু। বলেই জায়ানকে আর কিছু বলতে না দিয়ে পুতুল কল কেটে দিল। জায়ান ফোঁস করে শ্বাস ছাড়ল। ফোনটা আলগোছে পকেট পুরে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে নিল। এরপর এগিয়ে গিয়ে স্টেডিয়ামের সাইডে থাকা বেঞ্চিতে গিয়ে বসলো। দূর থেকে নজর রেখেছে জিহানের উপরে। মোটামুটি বন্ধু মহলের সকলেই এখানে উপস্থিত, শুধু কয়েকজন অতি ব্যস্ত বলে এখানে অনুপস্থিত। বেশ কয়েক সপ্তাহ ধরেই তারা শুরু থেকেই প্ল্যান করে স্টেডিয়ামে আসে। সবাই যে যার কাজে সারা সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকায় শুক্রবারে ছুটি পেয়ে নিজের ক্লান্ত মস্তিষ্ককে একটু স্বাভাবিক করে। এতে অবশ্য প্রত্যেকেই বউয়ের কাছে কথা শুনে জাহানের অবস্থাও ব্যতিক্রম নয়। নেহাতির ছেলে মেয়েদের দোহাই দিয়ে একটু বেরোতে পারে, নয়তো বেরোতেই দিত না। তাই তো সবাই সাথে করে দু একটা আন্ডা বাচ্চা নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য এক পাশে আলাদা করে খেলার ব্যবস্থা করাও আছে, তারা সেখানেই খেলছে। আজ টানা কয়েক ঘন্টা দৌড়ঝাঁপ করে ফুটবল খেলায় জায়ান একটু ক্লান্তই বটে। শুধু সে একাই নয়, তার সাথে সব সঙ্গী সাথীরও একই অবস্থা। আব্বু পানি খাবো। জায়ান বেঞ্চের নিচ থেকে পানির বোতল নিয়ে ছেলেকে খাইয়ে দিতেই জিহান আবারও খেলতে ছুটল। জায়ান একটু চেঁচিয়ে বলল, আব্বু চলো বাড়ি যাই, তোমার আম্মু যেতে বলছে। জিহান শুনল, তবে পাত্তা দিল না। সে বাকি বাচ্চাদের সাথে খিলখিল করে হাসছে আর বল নিয়ে লাফালাফি করছে। জায়ান আর কিছু বলল না। পাশ থেকে ইমরান বলল, এটাই জীবন। বিয়ের আগের জীবনই কত সুন্দর ছিল, মাঝে কোনো শালায় যে বুদ্ধি দিল বিয়ে করার, জীবনটা পুরো ইংরেজি শাসনে চলছে। জায়ান সহ প্রত্যেকেই হাসছে। সহমত ভাই, জীবন পুরো টানা টানা হয়ে যাচ্ছে। বউ নামক এই প্রাণীগুলো এত নিয়ম আর আইন করে দিয়েছে, মনে হয় হাইকোর্টও এত আইন জারি করেনি। ভাই কি বলবো, বউয়ের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখন একটু অফিসেই বেশি সময় কাটাই বলে বাবা আমার ফিমেল সেক্রেটারিকে চাকরি থেকেই বের করে দিল। আমি নাকি সেক্রেটারির সাথে ভাব জমাতে অফিসেই থাকি। বলো তো কেমন লাগে? জায়ান নিজের দুঃখ প্রকাশ করে বলল, তাও ভালো, আমার মতো গাড্ডায় পড়িস নে। আমার বউ তো আমাকে এক প্রকার দিন রাত খোটা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে দিয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, গত পরশু সুবর্ণাকে দেখলাম হসপিটালে মাথায় এত বড় একটা ব্যান্ডেজ। আর বলিস না, ওই মা। গালিটা দিতে গিয়েও থেমে গেল। এমন নষ্টা মেয়ে লোককে গালি দিয়ে নিজের মুখ নষ্ট করতে চাইছে না আপাতত। রাফি আবারও কিছু বলবে, তার আগেই জায়ানের ফোন বেজে উঠল। জায়ান দেখল তার বাবা। কলটা রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে ইরফান তালুকদার ধমকে বলল, এই হতচ্ছাড়া, সময়ের কোনো খেয়াল আছে? আমার নাতিকে বাড়ি দিয়ে যা, এরপর তুই সারাদিন রাস্তা কাটেই পড়ে থাক। জায়ান থতমত খেল। বাবা তাদের বাড়ি এসেছে? সন্দেহ প্রকাশ করে বলল, তুমি কোথায়? তোর ফ্ল্যাটে, জিহানকে নিয়ে আয়। আচ্ছা আসছে। ইরফান তালুকদার ফোন কেটে দিল।
জায়ান উঠে গিয়ে জিহানের কাছে গেল, তাকে আচমকাই পাজা খুলে নিয়ে বলল, আপনার দাদু আমাকে বকছে, বাড়ি চলুন। এই যে মিসেস তালুকদার, কাম টু মি। জায়ানের এহেন পদবীমূলক ডাক শুনে পুতুল হাত থামিয়ে জায়ানের দিকে তাকালো। যে বেডে আতশোয়া হয়ে বসে আছে, হাতে ফোন। ফোনের দিকে তাকিয়ে এসে পুতুলকে ডেকেছে। পুতুল কাবাডির কবাট লাগিয়ে ধীর গতিতে বেডে গিয়ে জায়ানের পাশে বসলো। কি হয়েছে? খেতে পেয়েছে প্রচুর, গেলাম খেলতে, ওখান থেকে ডেকে আনালে সময়ের খেয়াল দেখে। এখন তোমার সময়ের খেয়াল কই? কয়টা বাজে? জায়ানের কথা শুনে পুতুল বেড থেকে উঠে দাঁড়ালো। এমন ভাবে ডেকেছে যেন কি না কি বলবে। বিরক্ত হয়ে পুনরায় কাবাট খুলে অগোছালো জামা কাপড় গুছিয়ে রাখতে রাখতে বলল, বাবাকে বলেছিলাম, বললো আর একটু পর খাবে। আপনার খিদে পেলে একাই খেতে পারেন। জায়ান কপাল কুঁচকে বলল, না থাক, বাবার সাথেই খাবো। দুপুরে খাবার টেবিলে সবাই যে যার চেয়ার টেনে বসেছে। পুতুল সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। ইরফান তালুকদার গলা খাকারি দিয়ে জায়ানকে বলল, জায়ান, জুবাইরের বিষয়ে কিছু জানিস? কেন, কি হয়েছে? কালকেই তো দেখলাম বাউদের মতো লাফাচ্ছিলে, এর মধ্যে আবার কি হলো? ইরফান তালুকদার নাক মুখ কুঁচকে বলল, মায়ের মতো বেশি বুঝিস দেখছি। আমি বলতে চেয়েছি, ও আজকাল কোথায় থাকে, ঘুরে ফিরে কার সাথে? জায়ান মাথা নেড়ে বলল, না, হাতে কোনো কয়েকজন ছেলের সাথেই ঘোরে, আর ওদেরকে আমি চিনি, খারাপ না। ওই অসভ্য ছেলে আমাকে কাল নিজের মুখেই বলেছে বিয়ে করবে। কথাটা শোনা মাত্রই জায়ানের কাশি উঠে গেল। মাত্র এক লোকমা ভাত মুখে দিয়েছিল। কি নির্লজ্জ ছেলে, বাবার কাছে বলছে বিয়ে করবে, আর এদিকে জায়ান তো পুতুলের কথা কিভাবে সবাইকে জানাবে সে কথা ভেবেই লজ্জায় কাউকে বলতে গিয়েও আর বলতে পারতো না। অবশ্য জোবাইর একটু বেশরম টাইপের ওই। তো বিয়ে করতে চাইছে, বিয়ে দিয়ে দাও। মাথা খারাপ হয়েছে তোর? নিজে কিছু করে বিয়ে করে বউকে খাওয়াবে কি? কেন, তোমার বাড়িতে কি ভাতের অভাব নাকি? ইরফান তালুকদার গরম চোখে ছেলের দিকে চাইল। মস্করা করছিস আমার সাথে? তোর বউ বাচ্চাকে কার টাকায় খায়? আমার টাকায় নাকি তোর ইনকাম করা টাকায় খায়? আমার টাকায় খায়। ওটাই বলছি, ও তো কাজ বাজ কিছুই করে না। আবার তোর মা তো এখন আলাদা কিসিমের মানুষ। আল্লাহ জানে আমার কপালে কি আছে। পুতুল হতভম্ব হয়ে জিহানের কাচুমাচু হয়ে থাকা মুখের দিকে চাইল। সামনেই নতুন কাচের ফুলদানিটা মেঝেতে ভেঙে পড়ে আছে। মাত্রই দৌড় দিতে গিয়ে জিহানের শরীরের সাথে লেগে এই ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙেছে। পুতুলের যেন এখন জিহানকে মারতে মারতে নিজেরই ক্লান্ত লাগে। একটা বাচ্চা এতটা বাদর কিভাবে হয়? আর তার পেট থেকেই এমন একটাকে বেরোতে হলো। তিরিক্কি মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, এ আমি কাকে জন্ম দিয়েছি, আমার জ্বালিয়ে মেরে ফেললো। জিহান ভয় পেলেও তার মাথায় প্রশ্ন ঘুরপাক করতে লাগলো। আর চোখে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আম্মু, বাবু জন্ম দেয় কিভাবে? পুতুল বিস্ময়ে হতভম্ব হয়ে কথার খেয়ে হারিয়েছে যেন। শীতল চোখে ছেলের দিকে তাকিয়ে রইল। এমন সময় ঘর থেকে হেলতে দুলতে বেরিয়ে এলো জায়ান। বেশ কিছুক্ষণ যাবৎ জিহানকে না দেখতে পেয়ে বেরিয়েছে। ড্রয়িং রুমে দুই মা ছেলেকে এভাবে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? পুতুল শান্ত চোখে জায়ানের দিকে চাইল। থতমত খেলো কিছু বলতে গিয়ে। জায়ান পুতুলের জড়তা বুঝতে পেরে তার দিক থেকে চোখ সরিয়ে জিহানকে বলল, কি হয়েছে বাবা? কি বলছে তোমার আম্মুকে? জিহান এক চোখ চোখা করে চাইল। বাবাকে দেখে সাহস পেল বোধ হয়। ডান হাত দিয়ে নাক ঘষে বলল, বলেছি বাবু জন্ম দেয় কিভাবে? জায়ান চোখ বড় বড় করে ছেলের দিকে চাইল। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। জিভ দিয়ে গাল ঠেলে পুতুলের দিকে চেয়ে বলল, বলবো সেদিন রাতের কথা? পুতুল শীতল চোখে চেয়ে দেখল নির্লজ্জ জায়ানকে। জায়ান পুতুলের দৃষ্টি দেখে দুষ্টু হেসে জিহানকে বলল, আমি বলছি, একটি ঝড়ের রাত, আমি আর তোমার আম্মু অন্ধকারে দুজনে খাটের উপরে বসে আল্লাহর কাছে তোমাকে চেয়েছি, পরে আল্লাহ তোমাকে দিয়ে দিল। পুতুল আটকে রাখা শ্বাসটা ফস করে ছেড়ে দিল। কটমট করে জায়ানকে একবার দেখে সেখান থেকে চলে যেতে যেতে একবার বলল, অসভ্য। জিহান ফেলফেল চোখে বাবার দিকে তাকিয়ে রইল। জায়ান পুতুলের যাওয়ার পানে চেয়ে ফিক করে এসে ফেলল। আজ সন্ধ্যায় আস্তে আস্তে জায়ানের একটু দেরি হলো। বাড়িতে ঢুকেই জায়ানের কেন যেন সব শান্ত শান্ত লাগছে। না, তার বাড়িতে হুটুপুটি করে দৌড়াবার মতো জিহানকে এসে ড্রয়িং রুমে দেখলো না। সে কপালে গাঢ় ভাঁজ ফেলে রুমে যেতে লাগলো। একবার ঘাড় উঁচিয়ে উকি দিয়ে রান্নাঘরের দিকে তাকালো। মনে হচ্ছে কিছু করছে। জায়ান এগিয়ে গেল সেদিকে। রান্নাঘরের দরজায়
দাঁড়িয়ে পেছন থেকে পুতুলকে বলল,